সামনেই পুজো আসছে। এবারের পুজোটা মনে হয় খুব তাড়াতাড়ি চলে এলো। বাঙালিদের কাছে পুজো মানে অনেকটা এক্সাইটিং ব্যাপার। অনেক ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, শপিং আর একটু প্রেম। অফিসের লাঞ্চের ব্রেকে আমরা 3 বন্ধু পুজোর শপিং নিয়ে আলোচনা করছি। এমন সময় প্রণয় বলল, আরে যাই বলিস না কেন, জিনিসপত্রের যা দাম বেড়েছে, শপিং টপিং ওসব মাথায় থাক। হ্যাঁ, শপিং মল থেকে শপিং যদি করিস তাহলে তো বেশি পড়বেই। তবে হাতিবাগান বা গড়িয়াহাট থেকে যদি শপিংটা করা যায় তাহলে কিন্তু খুব কম বাজেটে আমাদের শপিং কমপ্লিট হতে পারে। কি বলিস প্রমথ? তা তো ঠিকই বলেছিস। তাহলে দেরি কিসের? চল, আজই অফিস ছুটির পর শপিংগুলো সেরে ফেলা যাক। না না, শপিংয়ের সময় অনেক আছে, সে কোনো একদিন করা যাবে। তার আগে পুজোর যে ছুটিটা আমরা পাবো তাতে কোথাও একটা ঘুরতে যাওয়ার প্ল্যান করে ফেলি চল। অনেক দিন হলো কোথাও ঘুরতে যাওয়া হয়নি। এই উপাসনা, তুই আমার একদম মনের কথাটাই বলে ফেললি। এটাই আমি কাল থেকে ভাবছি। হ্যাঁ, একটা প্ল্যান করাই যাক। এই ছুটিটা ঘরে বসে নষ্ট করলে একদমই চলবে না। এই প্রমথ, তুই চুপ করে বসে আছিস কেন? তোর কি মতামত বল। আমার মতামত এখানে আর কিছুই নেই। আমি থাকি একা। যখন যেখানে বলবি সেখানেই চলে যাব। তবে কিছুদিন আগে খবর পেপারে একটা জায়গার নাম পড়েছিলাম। জায়গাটার বিশেষ একটা নাম ছিল। জায়গাটা বুঝলি ভালো। তবে দোষের মধ্যে ওই জায়গায় একটা বাড়ি আছে যেখানে নাকি মানুষ এক রাতের বেশি থাকতেই পারে না। মানে হন্টেড কিছু ব্যাপার, তাই তো? তাহলে তো খুব ভালোই হলো। অনেক দিন ভূত নিয়ে অ্যাডভেঞ্চার করা হয়নি। তাহলে এটাই ফাইনাল, আমরা ছুটিতে ওই ভুতুরে বাড়িতে এক রাত কাটিয়ে আসবো। এ না না না, আমি ওসব জায়গায় যাব না। আমার খুব ভয় করে। অন্য কোথাও চল না। নদী, পাহাড় এইসব তো অনেক দেখার জায়গা আছে, সেই জায়গায় যাওয়া যাক। এই না 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 না, এবার এটা ফাইনাল হয়ে গিয়েছে। পরের বারে দেখা যাবে তোর ওই নদী, নালা, পাহাড়, পর্বত ওগুলো সব দেখতে যাব। এই প্রমথ, আমাদের 3 জনের টিকিটটা তাড়াতাড়ি কেটে ফেলিস, আর আগে থেকে ওই বাড়িটাও বুক করে দিস। অফিসের ছুটি পড়ে গেল। আমরা 3জন গাড়ি ভাড়া করে পৌঁছে গেলাম সেই এক অদ্ভুত জায়গায়। কিন্তু নিউজ পেপারে যে বর্ণনা আমি পড়েছিলাম বা ছবিতে দেখেছিলাম, তার থেকে বাড়িটা অনেক গুণে ভালো। এই বাড়িটাকে বাড়ি না বলে একটা রাজপ্রাসাদও বলা যেতে পারে। কত সুন্দর জায়গা, কত শান্ত পরিবেশ। প্রাণটা জুড়িয়ে এলো। কারা এই কথা রটিয়েছে যে এই বাড়িতে এক রাতও কাটানো যায় না, এটা ঠিক বুঝলাম না। দিদি ভাই, দাদা ভাই, আপনারা এসে পড়েছেন। আসুন আসুন, আমি আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। হঠাৎ একটা ভারী গলার আওয়াজ শুনে আমরা চমকে উঠলাম। এমন একটা শান্ত পরিবেশে কোনো মানুষ থাকতে পারে, সেটাই যেন কয়েক মুহূর্তের জন্য ভুলে গিয়েছিলাম। আপনি আপনি কে? আগে দিদিমণি, আমি এই বাড়ি দেখাশোনা করি। আসুন আসুন, ভেতরে আসুন, আপনাদের ঘরগুলো আমি দেখিয়ে দিই। আমরা বুড়ো লোকটার পেছন পেছন বাড়ির ভেতরে ঢুকলাম। বাড়িটার বাইরে যেমনই হোক, ভেতরটা আরও সুন্দর। বাড়ির ভেতরে ঢুকেই একটা প্যাসেজের মধ্য দিয়ে আমরা হাঁটতে শুরু করলাম। প্যাসেজের দেওয়ালে দেখলাম অনেক পুরনো দিনের ছবি। দেখে মনে হয় এই বাড়ির কেউ বা কারা হবে। এই যে আপনাদের ঘর, ওই দিকটা বাথরুম আছে। আর চিন্তা করবেন না, টাইম মতো আমি আপনাদের খাবার পরিবেশন করব। তবে একটা কথা আপনাদের বলে রাখি, দিনের বেলায় আপনারা যেখানে ইচ্ছা যেতে পারেন, তবে সন্ধ্যা হওয়ার আগে এখানে চলে আসবেন। কিন্তু আপনারা নতুন, এখানের বিষয় তেমন একটা কিছু জানেন না, তাই বলছিলাম আর কি। আচ্ছা, নিউজ পেপারে পড়েছিলাম এই বাড়িকে নিয়ে কিছু রহস্য আছে, কথাটা কি ঠিক? না না দাদাবাবু, আমি এত কিছু জানি না। তবে আমার তো মনে হয় ওগুলো সব গুজব। আচ্ছা আমি চলি, ওদিকে আবার আপনাদের রান্নার ব্যবস্থা করতে হবে। কথাগুলো তাড়াতাড়ি বলে বুড়ো লোকটি তাড়াহুড়ো করে চলে গেল। আমরা ওর মুখের দিকে চাওয়াচাই করলাম। যাই হোক, যা হবে দেখা যাবে। এখন একটু বিশ্রাম নেওয়া যাক। বিছানার মধ্যে গাটা এলিয়ে দিলাম।
আমি আর প্রণয় থাকবো এই ঘরে, আর আমাদের পাশের ঘরে থাকবে উপাসনা। এই কি রে, তোরা কি এখানে বিশ্রাম নিতে এসেছিস? চল চল, বাইরেটা গিয়ে একটু ঘুরে আসি। দেখ না, বাইরেটা তাকিয়ে দেখ, কত সুন্দর পরিবেশ, চারিদিকটা শুধু সবুজে সবুজ। এই প্রমথ, চল, আমাকে কয়েকটা ছবি তুলে দে তো, আমি ইনস্টাগ্রামে পোস্ট করব। এমন একটা জায়গায় ঘুরতে এসেছি, এটা তো সবাইকে দেখাতে হবে নাকি? ইচ্ছে না থাকা সত্ত্বেও বেরোতে হলো ফটো তোলার জন্য। এই এক সমস্যা, মেয়েরা সাথে থাকলে এমন ঘটনা একটা ঘটবেই। একটু পেছনে যা, পেছনে যা, আরেকটু 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 পেছনে যা। কিরে প্রণয়, তাড়াতাড়ি ছবি কটা তোল। মাত্র 5টা ছবি তুলতে তুলতে সন্ধে করে দিলি। দাঁড়া দাঁড়া, ওই গাছটার নিচে দুটো ছবি তুলে দে। আরে, এখানে গাছের গোড়ায় দুটো পুতুল কি করছে? এই প্রণয়, প্রমথ, একবার আয় তাড়াতাড়ি। এই দেখ, কিরকম অদ্ভুতভাবে দুটো পুতুল গাছের গোড়ায় পড়ে আছে। কি ব্যাপার বলতো? পুতুলগুলোর দেখেছিস, একটা করে চোখ নেই, আর গায়ে পায়ে ওরকম কেমন কাটাকুটির দাগ, যেন রক্ত লেগে আছে। হ্যাঁ তাই তো, কিন্তু জায়গাটা দেখ কত নিরিবিলি, আশেপাশে কোনো বাড়িঘরও নেই। বাড়িঘর থাকলে হয়তো ভাবতাম কোনো বাচ্চার পুতুল হতে পারে, কিন্তু সেটাও তো ভাবার কোনো কারণ নেই। পুতুলগুলোও দেখতে খুব অদ্ভুত। দিদি ভাই, দাদা ভাইরা, রান্না হয়ে গিয়েছে, চলে আসুন। এই প্রণয়, উপাসনা, চল চল তাড়াতাড়ি খাবারটা সেরে নি, খুব খিদে পেয়েছে রে। চলে আয় তোরা, আমি এগোলাম। খেতে বসে একটা বিষয় লক্ষ্য করলাম, উপাসনা কেমন যেন মনমরা হয়ে চুপচাপ বসে খাবার খাচ্ছে। ও তো এমন ধরনের মেয়ে নয়, হাসি খুশি মেয়ে একখানা, আনন্দ করাই ওর অভ্যেস। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা যে যার ঘরে একটু বিশ্রাম নিতে গেলাম। আজকে খাবারটা খুব জবরদস্ত হয়েছে। বাসমতি চালের সাদা ভাত, আর তার সাথে কচি পাঁঠার মাংস। অনেক দিন পর একটা সুস্বাদু রান্না খেয়ে মনটা তৃপ্তিতে ভরে গেল। দুপুরে খুব একটা আমি ঘুমোই না, কিন্তু আজ একটু বড্ড ক্লান্ত মনে হচ্ছে। সঙ্গে ছিল রবি ঠাকুরের বই, সেটাই সামনে খুলে ধরলাম। রবি ঠাকুরের কবিতা পড়তে পড়তে কখন যে চোখ লেগে গেছে ঠিক টেরই পাইনি। চোখ যখন খুলল তখন ঘড়িতে 7টা, চারিদিকে অন্ধকার। দেখলাম ঘরে কেউ নেই। জানালা দিয়ে দেখতে পেলাম বাইরে মনে হয় কেউ একজন দাঁড়িয়ে রয়েছে। উপাসনা মনে হলো। কিরে, তুই এই অন্ধকারে দাঁড়িয়ে আছিস কেন? সত্যি কলকাতায় থেকে প্রাণটা হাঁপিয়ে উঠেছিল। হ্যাঁ রে উপাসনা, প্রণয়কে দেখেছিস? ও কোথায়? দেখলাম ও এখনও গাছটার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। কি হলো মেয়েটার? সেই দুপুর থেকে কেমন একটা ওকে মনে হচ্ছে। আচ্ছা, কি হয়েছে বলতো তোর? সেই দুপুর থেকে দেখছি তুই কেমন যেন চুপচাপ হয়ে আছিস, আর এই ভর সন্ধ্যায় এই গাছের সামনে এসে দাঁড়িয়ে কি করছিস? আমার কথা বলাতে উপাসনা আমার দিকে ঘুরে দাঁড়ালো, কিন্তু যেই উপাসনাকে আমি দেখেছি বা চিনি সে এই উপাসনা নয়। ওকে দেখে আমার শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা শীতল স্রোত বয়ে গেল। দুপুরে দেখা ওই পুতুলগুলোর মতো দেখাচ্ছে উপাসনাকে। ওর একটা চোখ নেই, হাত পা কেটে গেছে, মুখ থেকে বেরিয়ে আসছে খিলখিল এক হাসির শব্দ। এই প্রমথ, ওখানে একা দাঁড়িয়ে কি করছিস? এদিকে আয়। হঠাৎ পেছন ঘুরে দেখি উপাসনা আর প্রণয় দাঁড়িয়ে আছে। অবাক হয়ে আমি আবারও গাছটার দিকে ঘুরলাম, কিন্তু কোথায়?
কেউ নেই তো। গাছটা সম্পূর্ণ একা দাঁড়িয়ে আছে, আর ওই গাছের গোড়ায় পুতুলগুলোও নেই। ভয়ে ঢোক গিলে আমি ওদের দিকে এগিয়ে গেলাম। কিরে, তোরা কোথায় গিয়েছিলি? আমরা এই বাড়ির পেছনের বাগানটাই ফটো তুলতে গিয়েছিলাম। তোকে ডাকিনি কারণ তুই ঘুমাচ্ছিলি, কিন্তু তুই ওই গাছটার সামনে দাঁড়িয়ে কি করছিলি? দুপুরে ওই পুতুলগুলোকে যে আমরা দেখেছিলাম ওগুলো ওই গাছের নিচে ছিল, তাই না? গেল কোথায় বলতো এখন? ওই পুতুলগুলো তো আমি নিয়ে গিয়েছি, ওগুলো আমার ঘরে আছে। আয় আমার সাথে, পুতুলগুলো দেখাচ্ছি। দেখলাম ও পুতুলগুলোকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, ওদের একটা করে চোখও লাগিয়েছে। এখন আর পুতুলগুলোকে দেখে ভয়ানক লাগছে না। এই পুতুলগুলো কি নিয়ে আসা উচিত হয়েছে? আমরা এখানে নতুন এসেছি, জানি না ওই পুতুলগুলোকে নিয়ে কি রহস্য লুকিয়ে আছে। ধুর, তুই কী সব জিনিসে বিশ্বাস করিস? সে যেই রহস্যই থাক, ওভাবে পুতুলগুলো ওখানে পড়েছিল তাই আমার মায়া হলো। ওকে আর কিছু বললাম না। আমরা রাতের খাবার সেরে যে যার ঘরে ঘুমোতে চলে গেলাম। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না। ঘুম যখন ভাঙল, ঘর সম্পূর্ণ অন্ধকার। মুখ ঘুরিয়ে দেখলাম পাশে প্রণয় নেই। উঠে পড়লাম। কোথায় গেল ছেলেটা? প্রথমে ভেবেছিলাম হয়তো বাথরুমে গিয়েছে। তারপর অনেকক্ষণ কেটে যাওয়াতেও প্রণয় যখন ফিরল না, তখন খুব চিন্তা হলো। ঘরের বাইরে বেরিয়ে এলাম। ঘরের প্যাসেজটাও খুব অন্ধকার তখন। আমাদের দুটো ঘরের পর উপাসনার ঘর। মনে হলো দরজাটা একটু খোলা, তাই সাবধানে পা টিপে টিপে এগিয়ে গেলাম। দরজার সামনে দাঁড়িয়ে যা দেখলাম, তা আমার চোখ তখন কিছুতেই বিশ্বাস করতে পারল না। প্রণয়ের মতো দেখতে, কিন্তু প্রণয় নয়। ওদিকে উপাসনাও গৃহবধূর সাজসজ্জায়। কি হচ্ছে এসব? ওদের পাশে দেখলাম দুটো পুতুল হাওয়ায় ভাসছে। ওদের দুজনের কথা আমি শুনতে পেলাম। উর্মিলা, তুমি এ কাজটা একেবারে ঠিক করনি। আমার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর আমি তোমাকে এই বাড়িতে নিয়ে এসেছিলাম আমার দুটো ছোট ছোট মেয়েকে দেখাশোনার জন্য, কিন্তু তুমি ওদের সৎ মা বলে ওদের মেরে ফেললে। মেরে ফেলবো না তো কি করব? হ্যাঁ, ওরা তো আমার মেয়ে নয়। তোমার অনেক সম্পত্তি আছে, তা বলে তুমি তোমার সব সম্পত্তি ওদের নামে লিখে দেবে? ওদের নামে সম্পত্তি লিখে দিয়ে তুমি তোমার কাজ করেছো, আর আমি ওদের মেরে ফেলে আমি আমার কাজ করেছি। ঠিক আছে, তাহলে তুমিও শুনে রাখো, এই পৃথিবীতে তোমারও কোনো বাঁচার অধিকার নেই। এই বলে প্রণয় নিজের ছুরি নিয়ে উর্মিলা মানে উপাসনার গলায় ঢুকিয়ে দিল। এক বীভৎস আর্তনাদ ওর গলা থেকে বেরিয়ে এলো। তখন চোখের সামনে নিমেষে দেখলাম দুঃখে কষ্টে প্রণয় নিজের দিকে ছুরিটা ঘুরিয়ে নিজের পেটে ঢুকিয়ে দিল। চারিদিকে শুধু তখন রক্তের ধারা। চোখের সামনে কয়েক মিনিটের মধ্যে এমন একটা দৃশ্য দেখব কখনো স্বপ্নেও কল্পনা করতে পারিনি। দাঁড়িয়ে থাকতে পারলাম না, আর অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলাম। পরে সুস্থ হতে জানতে পেরেছিলাম ওই বাড়িটা ছিল একটা বড় ব্যবসায়ীর। ওই বাড়ির সৎমা দুটো ফুটফুটে মেয়েকে সম্পত্তির লোভে একটা গাছের নিচে জীবন্ত কবর দিয়েছিল। ওদের পুনর্জন্ম ছিল প্রণয় আর উপাসনার। আর সেদিন যা আমি দেখেছি সেটা সময়চক্রকালের এক সত্য ঘটনা।